আপনি যদি বিয়ে শাদীর জন্য আইসা থাকেন, আগামী 7 দিন আমার কোনো শিডিউল নাই। আজকে আমার 7টা বিয়া পড়াইতে হইব, আমাকে এখনই যাইতে হবে। আল্লাহই জানে ফিরতে ফিরতে রাইতে কয়টা যেন বাজে। ও তাহলে তো আপনি ব্যস্ত, আমি দেখি অন্য কোনো কাজে পাই কিনা। এই শুনেন, আপনারটা কি জরুরি? আপনি কি বিপদে পড়ছেন? বলতে পারেন বিপদেই পড়ে গেছি। আচ্ছা বসেন 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 বসেন। পাত্র কি আপনি? না না, আমি না, আমার এক ছোট ভাই, মানে ভার্সিটির ছোট ভাই। বাপ মারে না পাঠাইয়া ভার্সিটির বড় ভাইরে পাঠাই দিছে, কাহিনীটা কি? না মানে আসলে খুলে বলেন, খুলে বলেন। ডাক্তার, উকিল, কাজী এগো কাছে কোনো কিছু গোপন করতে হয় না। মানে আসলে আমি মানে বুঝতে পারছি, ছেলে মেয়ে ভাইগা আসছে, তাই তো? জি জি জি। পুলিশ কেস হবে না তো? আরে পুলিশ কেস কেন হবে? আরে মেয়ে যদি নাবালিকা হয়, বিয়ে করানোর পরে পুলিশ তো আমারে খুঁজবো। মেয়ের বয়স আছে 18 বছরের উপরে। মেয়ের কি ভোটার আইডি কার্ড আছে? ওগুলো সমস্যা হবে না, আপনি শুধু কষ্ট করে বিয়েটা পড়িয়ে দেন, বাকি সব আমি দেখছি। আমি তো বিয়াই পড়াইতে চাই, কিন্তু আমার তো আরো 6টা বিয়া আছে, আমার হাতে তো সময় নাই। একটু আগে না বললেন 7টা? 7টা বলছিলাম নাকি? 7টাই তো। দেন তো কি অবস্থা, বিয়া করাইতে করাইতে মাথা একদম আউল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, কালকে আইতেছি। কালকে করালে হবে না, প্লিজ দেখেন আমার কাজটা একটু আগে করে দেন। কিন্তু আমার তো অনেক বিয়া আছে। প্লিজ দেখেন এই বিয়েটা একটু এগিয়ে দেন। আপনারটা আগে করাইতে চান? ঠিক আছে, কিন্তু টাকা একটু বেশি লাগবে, 30,000। কি বলেন, 30,000 টাকা? মানে বিয়ে পড়াতে 30,000 টাকা লাগে? আমি আপনাকে 10,000 টাকা দেবো। 25। 15। আরে ভাই, এই বিয়ের সাথে অনেক ঝামেলা আছে। এই অভিভাবকরা যদি মামলা মোকদ্দমা করে, এইসব মামলা মোকদ্দমা আমার ডিল করতে হইব। পুলিশ তো আমার পিছনে দৌড়াইব, আপনার পিছনে তো দৌড়াইব না। আচ্ছা ঠিক আছে, যান, আপনারটাও থাক আমারটাও থাক, 20। আচ্ছা ঠিক আছে, চলো এক্ষুনি চলো। হ্যাঁ চলেন চলেন। রিশাদ, রাইসা, আসতে পারি? কি ব্যাপার, রিশাদ কই? ওকে রুমে পেলাম না, আমি তো কাজে নিয়ে আসছি। রুমে কেন ভাইয়া? পুরা রিসোর্টে খুঁজলেও ওকে পাওয়া যাবে না। ও ফোন করো তো। ফোন বন্ধ। ফোন বন্ধ মানে? দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে ও হ্যাঁ, ফোন তো বন্ধ। হচ্ছে না। আচ্ছা ও আসলে একটু পাঠিয়ে দিও। ভাইয়া আপনি ওকে একটু খুঁজে দিবেন। আর ও কি ছোট মানুষ নাকি যে হারিয়ে যাবে, খুঁজতে হবে। চলে আসবে মনে হয়। ও আর আসবে না ভাইয়া। আসবে না মানে? আমি আসার সময় 35 ভরি গোল্ড আর 10 লাখ টাকা নিয়ে আসছিলাম, আমার মনে হয় ও সব। আরে না না, কি বলো, রিশাদ এই কাজ কেন করবে? আপনি বিশ্বাস করতেছেন না? দেখেন দেখেন আমার জুয়েলারি বক্স, দেখেন সবকিছু খালি, টাকা পয়সা সব নিয়ে চলে গেছে ভাইয়া। কিন্তু তুমি কোথায় ছিলে? ভাই আমরা কালকে সারা রাত জার্নি করে আসছি, আমি এত টায়ার্ড ছিলাম, আমি ঘুমাই গেছি। ঘুম থেকে উঠে দেখি কিচ্ছু নাই, ও সব নিয়ে চলে গেছে ভাইয়া। এখন আমি কি করব? তো সব কিছু নিয়ে পালা গেছে, আর এখন কি হ্যালো উসমান ভাই, আসসালামু আলাইকুম। এই তো ভাইয়া একটু সমস্যা হয়ে গেছে, ওই আমাদের রিসোর্টে একজন গেস্ট এসছে, আমার পরিচিত, কিন্তু ওর গয়নাগাড়ি সব চুরি করে নিয়ে আরেকজন চলে গেছে। ভাই বিয়ে কখন হবে?
হবে ভাই, হবে, বসেন আপনি। আরে হবে তো বুঝলাম, কিন্তু কখন হবে? আমার তো আরো 10টা বিয়ে আছে। 10টা মানে? আপনি না বললেন 7টা বিয়ে আছে? আর আরে কইছিলাম 7টা, এর ভিতরে ফোন আসছে, বিয়ের সিজন চলতেছে, বোঝেন না, হুটহাট করে বিয়ের কাজ চলে আসে। আপনাকে বিয়েটা সারতে পারলে মাথা থেকে একটা বোঝা নামতো। আমার আরো বিয়ে আছে তো। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, বর একটু বাইরে গেছে, আসলে বিয়ে হবে। বর ভাগছে? কোন কি কি ধরনের কথা বলেন? বর ভাগছে মানে? বর একটু বাইরে গেছে, যে কোনো সময় চলে আসবে। না, ঘাপলা আছে। সব কিছুতে ঘাবলা খুঁজে বেড়ান কেন আপনি? বিয়ের দিন বরের বাইরে যাওয়ার লক্ষণ ভালো না। বাইরে গেছে মানে পালাইছে। আপনারা তো বুঝতে হবে না, চুপচাপ বসেন, বিয়ে হবে। অবস্থা তো বেশি ভালো মনে হইতেছে না, লক্ষণ খারাপ। জামাই ভাইগা গেছে, এমনি বিয়ে শাদী নাই, তারপরও একটা বিয়ে পাইছি, জামাইয়ের কোনো খবর নেই। এমনি বিয়ের টাকাটা যদি না পায়, বউয়ের লেগে চায়নার শাড়ি লইয়া না গেলে বউ তো ঘরের দরজাই খুলবো না। আল্লাহ জানে আমার কি হইব। স্যার, ম্যাডামকে দেখলাম ওখানে বসে কান্না করতেছে। ও আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। যাও। ঠিক আছে। তুমি একটু শক্ত হও। কিছু বলছেন ভাই? বললাম তুমি একটু শক্ত হও। কিভাবে শক্ত? আর শক্ত হয়ে বা কি হবে? যা হওয়ার তা তো হয়েই গেছে। তুমি তোমার বাড়িতে ফিরে যাও। ফ্যামিলিতে যাওয়ার মতো মুখ আছে আবার? তো বাসা থেকে বের হওয়ার সময় গয়নাগাটি যা তুলে সব নিয়ে চলে আসছি, কাজের মেয়ের কানের দুল পর্যন্ত নিয়ে আসছি। জানি না আমি এখন কই যাব, কি হবে আমার। আমার কোনো যাওয়ার জায়গা নেই। আমি জানি না আমি কি করবো। রিশাদ এটা কি করলো? সেটাই তো কথা, কিভাবে এটা করতে পারলো? ওরা কত বড় লোক, ওর বাবার দুইটা স্পিনিং মিল আছে, তারপরেও আমার জুয়েলারি নিয়ে চলে গেল। কি বলছো তুমি? কিসের স্পিনিং মিল? হ্যাঁ, ওর বাবার 2টা স্পিনিং মিল আছে। আরে মিথ্যে কথা বলছে, ওর বাবা তো সামান্য একটা চাকরি করে। কি বলেন ভাইয়া? ওদের তো 2টা স্পিনিং মিল আছে, আর তাছাড়া গুলশানে ওদের বাড়িও আছে। আমি 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 অনেকবার ওর বাড়ির সামনে গিয়ে ওকে নামিয়ে দিয়ে আসছি। আমি তো ওকে বাড়ির ভেতরে ঢুকতেও দেখেছি। তোমাকে সব মিথ্যে কথা বলছে। ও তো মিরপুরে থাকে, আমি ওকে 10 বছর ধরে চিনি। রাইসা, তোমার জন্য আমার খুব দুঃখ হচ্ছে। তুমি একটা মিথ্যার বেড়াজালে আটকে গেছো। এখন আর কি এই রাইসা, রাইসা, এই রাইসা, এই মুখলেস সাহেব, রাইসা, এই তুমি ছাদে কি করো? নিচে নেমে আসো। এই খবরদার, উপরে আসার চেষ্টা করবেন না। আরে তুমি যেটা করছো সেটা তো ভুল। আমি ভুল করছি না ঠিক করছি সেটা আমার দেখার বিষয়, আপনার না। প্লিজ আমাকে একা থাকতে দিন।
না না, কোনোভাবেই তোমাকে একা থাকতে দেওয়া যাবে না। তুমি নিচে নেমে আসো। বললাম তো আমি একা থাকতে চাই, প্লিজ আমাকে একা থাকতে দিন। দেখো, তোমাকে একা থাকতে দিলে সব সমস্যার সমাধান হবে না। তোমার কি মনে হয় এখান থেকে পড়লে তুমি মারা যাবা? এটা মাত্র 2 তলা, এখান থেকে পড়লে তোমার হাড়গোড় সব ভেঙে যাবে। আর পৃথিবীতে হাড় ভাঙার কষ্ট সব থেকে বেশি কষ্ট। হ্যাঁ, হাড়টি ভাঙলে খুব ব্যথা লাগে আমি জানি। আর তুমি যদি এখান থেকে উপর হয়ে পড়ো, কি হবে জানো? কি হবে? তোমার সামনের সুন্দর সুন্দর দাঁতগুলো সব ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাবে। দাঁত ভাঙার কি যে ব্যথা! হ্যাঁ তাই তো, ছোটবেলায় আমার একবার দাঁতে অনেক ব্যথা পেয়েছিলাম, আমি জানি অনেক ব্যথা। এবার চিন্তা করে দেখো, একটা দাঁতের ব্যথায় তুমি সহ্য করতে পারোনি, এখন যদি সবকটা দাঁত ভেঙে গুঁড়া হয়ে যায়, সহ্য করতে পারবা? না। সব থেকে বড় কথা, এখান থেকে পড়ে কেউ মরে না। এটা মাত্র 2 তলা, এখান থেকে পড়লে পঙ্গু হয়ে যাবা। সারা জীবন পঙ্গু হয়ে চলতে হবে। কে চালাবে তোমাকে? তাহলে আমি এখন কি করব? আমাকে ট্রাস্ট করো, তুমি নিচে নেমে আসো। তুমি মরে গেলে তোমার বাবা মা কষ্ট পাবে, কিন্তু জিতে যাবে সে রিশাদ। না না, ওই শয়তানের বাচ্চাকে আমি শাস্তি দিতে চাই। শাস্তি দিতে হলে তোমাকে তো বাঁচতে হবে। তুমি নিচে আসো, ওকে শাস্তি দেওয়ার প্ল্যান করছি আমরা। আসো। কই নামো। আচ্ছা। এটা খাও। আমি চিনি খাই না। বাট এখন তোমার সুগার দরকার, তোমার অ্যাড্রিনালিন হরমোনের হ্রাস প্রয়োজন। খাও এটা, খাও, ভাল লাগবে। রিশাদের সাথে পরিচয় কিভাবে? ফেসবুকে। আপনি তো ওর বাসা চেনেন তাই না? আমাকে একটু নিয়ে যান না ওর বাসায়। তুমি ওর বাসা চেনো না? চিনি, যেটা চিনি আপনি তো বললেন ওটা ফেক। তুমি ওর বাসা চেনো না, আমি চিনবো কি করে? আমার ভার্সিটির ছোট ভাই, আমি জানিও মিরপুরে থাকে, কিন্তু ওর বাসায় তো কখনো যাইনি। আর ওর বাসা খুঁজে বের করলেও বাসায় পাওয়া যাবে না। সবকিছু চুরি করে কি বাসায় বসে থাকবে? ঠিক বলেছেন, ও আসলে একটা চিটার। এরকম একটা চিটারের পাল্লায় পরে আমি আমার লাইফটা নষ্ট করে দিলাম। আমি এখন কি করব? সেটাই ভাবছি, কি করবা তুমি? আমি আপনাকে বিপদে ফেলে দিলাম তাই না? বিপদে তো আমি পড়িনি, বিপদে পড়েছো তুমি। এখন এই বিপদ থেকে তোমাকে কিভাবে উদ্ধার করবো সেটা ভাবছি। আপনি কিভাবে আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন? আমার কাছে কয়েকটা অপশন আছে, আমি তোমাকে দিচ্ছি, তুমি একটা চুজ করবে। অপশন 1, তুমি তোমার বাবা মার কাছে ফিরে যাও। অসম্ভব। আত্মীয় স্বজন? সেম, নেগেটিভ। আরেকটা কাজ করতে পারো, আমার এখানে জব করো। আমি কি জব করব? আসলে আমরা আমাদের বিজনেসটা একটু এক্সপ্যান্ড করতে চাই। একজন ম্যানেজার আমার এমনিতেই লাগতো, মেয়ে ম্যানেজার। ফ্র্যাঙ্কলি স্পিকিং, এখন আরেকজন ম্যানেজার অ্যাফোর্ড করার মতো বাজেট আমাদের নেই। তুমি আমাদের অনলাইনটা দেখলা, কাজটা শিখতে থাকলা, রেস্টুরেন্ট লুক শুরু করলা। কিন্তু আমি কি পারবো? কেন পারবা না? আমি তোমাকে হেল্প করব, আমি তোমাকে অ্যাসিস্টও করব। আপনি কেন আমাকে হেল্প করবেন? দেখো, তুমি একটা ট্রমার মধ্যে আছো। যদি তুমি জবটা করো, সময় কাটবে, ট্রমা থেকে বেরিয়ে আসবে। এখনো বসে বসে তুমি রিশাদের কথা ভাবলে মন খারাপই হবে, আর কিছু হবে না। তুমি কাজের মধ্যে থাকলে আমার বিশ্বাস তুমি ট্রমা থেকে বেরিয়ে আসবে। আমি একবার ভুল করেছি, আর ভুল করতে চাই না। এবার ঘুরে দাঁড়াতে চাই। কি ভাবছো? ভাবছি, যার আমার দায়িত্ব নেওয়ার কথা ছিল সে তো পালিয়ে গেছে, আর এখানে আপনি আমার দায়িত্ব নিচ্ছেন। এসব ভেবে এখন আর কিছু হবে না। পাস্ট ইজ পাস্ট, লুক ফর দ্য ফিউচার। ওকে। আরেকটা কথা, তুমি যদি নিজেকে শেষ করে দিতে চাও, কোনো লাভ নেই। তোমার বাবা মা শুধু শুধু কষ্ট পাবে। বাবা মা কিন্তু সন্তানদের অনেক ভালোবাসে। আসলে আমি আমার বাবা মাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি।
আপনি জানেন আমার বাবা আমাকে ছাড়া কোনোদিন রাতের খাবার খায় না, আমার জন্য বসে থাকে। আর সেখানে আমি আমার বাবার টাকা, মায়ের গয়না নিয়ে পালিয়ে এসেছি। আমরা আসলে ভুল মানুষকে ভালোবেসে অন্ধ হয়ে যাই। তবে আমার বিশ্বাস মানুষ ভুল করে ভালোর জন্য, ভুল থেকে শিখে এরপর সে ভালো কিছু করে। শোনো, আমি একটু বাইরে যাচ্ছি, বিকেলে তোমার সাথে দেখা হবে। তুমি রেস্ট করো। এই বকলে সাহেব, রিসেপশন খালি কেন? আপনি এখনো যান নাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আর কই যাবো, টাকা ছাড়া আমার তো যাওয়ার জায়গা নাই। পরে নিন। আমি তো বাসায় ঢুকতে পারবো না। কেন, সমস্যা কি? অনেক বড় প্রবলেম। আমার বউ একটা চায়না শাড়ি রেছে, এই শাড়ি যদি আমি না লয়ে যাই তাহলে আমার তো বাসার দরজা বন্ধ। আচ্ছা, টাকা দেওয়ার ব্যবস্থা করতেছি। ভাই, যেই পাত্রটা পালায় গেছে তার একটু ছবিটা দেওয়া যাইব? আল্লাহ, আমার যে কি হইব। শোনো, সবার প্রথমে তোমাকে আমি রুম সার্ভিস শেখাবো। মানে কি, ম্যানেজার হতে হলে রুম সার্ভিস শিখতে হবে? ম্যানেজার মানে কি? ম্যানেজার মানে যে সবাইকে ম্যানেজ করে। তুমি তখনই সবাইকে ম্যানেজ করতে পারবা যখন একজন এমপ্লয়ের কাজ সম্পর্কে তুমি ইচ অ্যান্ড এভরি ডিটেলস জানবা। তার মানে কি আপনি ওইগুলো শিখেছেন? অবশ্যই। আমি হোটেল ম্যানেজমেন্ট কোর্স করেছি, এরপর এক্সপিরিয়েন্সের জন্য আমি রিসোর্টে জব করেছি, তারপরে না বিজনেস শুরু করেছি। আচ্ছা শোনো, আমি এখন গেস্ট, তুমি হচ্ছে রুম সার্ভিস। তুমি বাইরে থেকে আমাকে ডাকবা, আমি দরজা খুলবো, তুমি ভিতরে আসবা, ঠিক আছে? কি করছেন আপনি এগুলা? আমি গেস্ট, আমি যা খুশি তাই করবো। যাও। রুম সার্ভিস। How can I help you, sir? কিসের হেল্প ইউ? আপনাদের সার্ভিসের এই খারাপ অবস্থা কেন? লোকজন ডাকলে পাওয়া যায় না, বিছানা ঠিক নেই, বাথরুমে টাওয়াল নেই, সাবান নেই। কি সমস্যা কি আপনাদের? এই মিথুক, এই মিথুক, এটা কি মিথ্যা কথা বলেন? আমি কিন্তু আপনার নামে কমপ্লেইন করে দিব। এই আস্তে আস্তে, গেস্টের সাথে এরকম ব্যবহার করলে গেস্ট তো পালাই যাবে, এই রিসোর্টে কখনোই আসবে না, উল্টা ব্যাড রিভিউ দিয়ে দিবে। কি আশ্চর্য কথা, আমার সাথে খারাপ বিহেভ করলে, মিথ্যা কথা বললে আমি কমপ্লেইন করব না? কোনো কমপ্লেন করা যাবে না। গেস্ট ইজ অলওয়েজ রাইট। সে যা বলবে জি স্যার, জি স্যার, জি স্যার এগুলো বলতে হবে শুধু। শোনো, এখন বিছানাটা রেডি করো। বুঝতে পেরেছি, গায়ের চামড়াকে গন্ডারের চামড়া করতে হবে। না, বেডশিটটা কেমন নোংরা মনে হচ্ছে, একটা ফ্রেশ বেডশিট দিয়ে দেন আমাকে। এনিওয়ে, ঠিক আছে, এটাই থাক। আপনি ওই ওয়াশরুমটা ক্লিন করেন। হোয়াট? কি? জি স্যার। প্লিজ তাড়াতাড়ি। হ্যাঁ, ওই দিকটা। কোমরটা ভালো করে পরিষ্কার করুন। থ্যাংক ইউ। হয়েছে? এই যে এখানে একটু ধুলা জমে আছে, এটা একটু ক্লিন করেন তো প্লিজ। ইয়েস স্যার। তাড়াতাড়ি। আচ্ছা, ফ্যানটা একটু ক্লিন করলে বোধহয় ভালো হতো। কই আছেন? ফ্রেন্ডরা খের বলে কই আসে,
ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। উফ, দেখি 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 কি ব্যাপার, আপনি কি ফার্স্ট এড বক্স সাথে করে নিয়ে ঘুরেন? হ্যাঁ, তুমি নতুন, এই ছুরি কাঁচি দিয়ে কাজ করতে গেলে তুমি যে হাতে ব্যথা পাবে সেটা আমি জানতাম। শোনো, আই এম ওয়েল প্ল্যান্ড। তুমি আমার রিসোর্টের দিকে তাকিয়ে দেখো, সব কিছু অর্গানাইজড অ্যান্ড ওয়েল প্ল্যান্ড। রিসোর্টের কথা বাদ দেন, আমি তো আপনাকে দেখে ইমপ্রেস হয়ে যাচ্ছি। আপনি অনেক অনেক ভালো, লাইক রিয়েলি ওয়েল অর্গানাইজড। থ্যাংক ইউ। শোনো, এখন আর কাজ করতে হবে না, তুমি চলে যাও, রেস্ট করো, রাতে ডিনার দেখা হবে, ঠিক আছে? ছেলেটা কত ভালো, আমার কপালে আসলে এরকম একটা দায়িত্ববান ছেলে দরকার ছিল। আসসালামু আলাইকুম। আপনার টাকা মোখলেস দিয়ে দিবে। না, আমি তো টাকার জন্য আসি নাই। ওই যে আপনারা দুজন কথা বললেন, দূর থেকে দেখলাম, এত ভালো লাগলো। আপনাদের দুজনকে সেরকম মানাবে। একটা কাজ করেন, বিয়ে করে ফেলেন, আজকেই আপনার বিয়েটা করাই দিই। মুখলেস সাহেব, হ্যাঁ মুখলেস সাহেব, কি বলে দেখেন। আপনি বিয়ে করছেন? না, করেন নাই? ওনারে বিয়ে করে ফেলেন, আপনার সাথে খুব মানাইবো, দেখতেও অনেক সুন্দর। এই নেন আপনার টাকা, আর ওই যে সোজা গেট। এত কিছু করার কি দরকার ছিল? তেমন কিছুই না, ভাবলাম তোমার জন্য ডিনারের আয়োজন করি, তোমার মনটা ভালো করে দিই। আমার যখন মন খারাপ হয় তখন আমি দুইটা কাজ করি, হয় ইভেন্ট করি, না হয় প্রচুর খাওয়া দাওয়া করি। একটা সময় এমনিতে মন ভালো হয়ে যায়। আপনাকে একটা প্রশ্ন করি। আমি জানি তুমি কি প্রশ্ন করবে, আমার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা, কাউকে ভালোবাসি কিনা, বিয়ে করেছি কিনা, তাই তো? এই মুহূর্তে আমার জীবনে কেউ নেই। একজন ছিল যে আমাকে ছেড়ে চলে গেছে। কি বলছেন? আপনার মতো মানুষকে কেউ ছেড়ে চলে যেতে পারে? যেতেই পারে, মানুষই তো মানুষকে ছেড়ে চলে যায়, আবার মানুষই মানুষকে ভালোবাসে। আমরা আসলে ভুল সময়ে ভুল মানুষের সাথে পরিচিত হই, সেই মানুষটাকে ধরে রাখার চেষ্টা করি, কিন্তু পারি না। বাট একটা সময়ে প্রত্যেকটা মানুষের লাইফে এই পারফেক্ট মানুষটা আসে। তোমার লাইফে এখন পর্যন্ত পারফেক্ট মানুষটি পাওনি বলে ভেবো না যে কেউ তোমাকে ভালোবাসে না। হয়তো এমন কেউ আছে তোমার জন্য অপেক্ষা করছে, সে তোমাকে অনেক ভালোবাসবে, যার হাত ধরে তুমি সারাটা জীবন পার করে দিতে পারবে। বসো। কি ব্যাপার, দৌড়াচ্ছ কেন? ও, আপনি এখানে? বাবা মা চলে এসছে। মানে আমি বুঝলাম না, বাবা মা কিভাবে জানলো আমি এখানে? তাই নাকি? আরে এত বোঝাবুঝির কি আছে, বাবা মা এসছে, তাদের সাথে কি কথা বলো।
কি বলছেন আপনি? আমি বাসা থেকে এত কিছু নিয়ে পালিয়েছি, এখন আমি কোন মুখে ওদের সামনে যাব? শোনো, সন্তানের উপর বাবা মা বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। তোমার উপর তাদের রাগ পড়ে গেছে। রাগ পড়ে গেছে মানে? আপনি কিভাবে জানলেন রাগ পড়ে গেছে? মানে কি, আপনি খবর দিয়েছেন? কিন্তু আপনি নাম্বার পেলেন কোথায়, অ্যাড্রেস পেলেন কোথায়? ভেরি সিম্পল। তুমি আর রিশাদ যখন রিসোর্টে উঠেছো তখন একটা ফর্ম ফিল আপ করেছিলে না, সেখানে তোমাদের বাড়ির অ্যাড্রেস ছিল। আমি প্রথম খেয়াল করিনি, মোকলেস সাহেব আমাকে বলেছে। সেখান থেকে তোমাদের বাড়িতে তোমার বাবা মার সাথে যোগাযোগ করেছি। আমি চাই তোমাদের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যাক। যাও, তোমার বাবা মার কাছে যাও, তোর সাথে কথা বললো। আমার মা, আমার মা, কেমন আছিস মা? যা হবার হইছে মা, এখন চল বাসায় যাই। বাবা মা, আমি না বুঝে তোমাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলছি, তোমরা আমাকে মাফ করে দিও। কোনো সমস্যা নেই মা, আমরা তো তোকে সঙ্গে করে নিয়ে যাব, আর ওই ছেলেটাকেও সঙ্গে করে নিয়ে যাব, কোনো সমস্যা নেই। শুধু ওই যে তুই গয়নাগুলো নিয়ে আসছিস না, সেই গয়নাগুলোর মধ্যে তোর খালার একটা ডায়মন্ডের নেকলেস আছে, ওটা অনেক দামি, ওটা ফেরত দিতে হবে। আর ওই যে কাজের বুয়া সকিনার যে কানে দুলটা নিয়ে আসছিস, ওইটা নাকি ওর মার স্মৃতি, এটার জন্য প্রত্যেক দিন সকালবেলা উঠে কান্নাকাটি করে, সেটাও একটু ফেরত দিতে হবে। বাকিগুলো তো তোর জন্যই রাখা, ওগুলোতে কোনো সমস্যাই নেই মা। আরে দূর, তুমি কি গহনাগাটির আলাপ শুরু করলা? থামো তো। আমি যে কি করে তোমাদেরকে বলি যে ইতরটাকে আমি পছন্দ করতাম, সে সব গয়না নিয়ে পালিয়ে গেছে। কি রে, কি ভাবছিস? না কিছু না। ছেলেকে, এই ছেলেটা যার কথা তুই আগে বলতি আমাদের? না মানে বুঝে গেছি, বুঝে গেছি, আর বলতে হবে না। এই ছেলে তো মাশাআল্লাহ হ্যান্ডসাম, আগে বলিস নাই কেন? তাহলে তো এই ছেলেটাকে আমরা নিজের ছেলে বানিয়ে ঘরে তুলতাম। হ্যাঁ, ভয় পেয়ে গেছিলি তাই না? শোন, বাবা মার কাছে কিসের ভয়? আচ্ছা, তুই ভুল করলেও আমরা তোকে ভালোবাসবো, ঠিক করলেও আমরা তোকে ভালোবাসবো। যাকে, তুমি ওর সাথে কথা বলো, আমি একটু জামাই বাবার সাথে কথা বলে আসি। বাবা, যাক যাক, কথা বলি। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। ঠিক আছে। তো বাবা, কতদিন আর এই রিসোর্টে পড়ে থাকবা? চলো বাড়ি চলো। আঙ্কেল, এটাই তো আমার বাড়ি ঘর। এইটাই তোমার বাড়ি ঘর? বুঝি নাই। মানে রিসোর্টটা তো আমারই, আমি এখানেই থাকি। ও, তার মানে এই রিসোর্টের মালিক তুমি? জি আঙ্কেল। বাহ, মেয়ে দেখে একেবারে হীরের টুকরো ছেলে চয়েস করেছে। আঙ্কেল কিছু বললেন? না না, কিছু বলি নাই বাবা, কিছু মনে করো না। তো তোমার ব্যবসা এখানে কেমন চলছে? ব্যবসা নতুন তো 2 বছর হয়েছে দিয়েছি, এখনো পুরোটা গুছিয়ে উঠতে পারিনি, তবে ইমপ্রুভ করছে। দোয়া করি বাবা, আরো ভালো করো। আমরা সব মেনে নিয়েছি। তুমি তো আমাদেরকে ঠিকানা দিয়েছো, না হলে তো আমাদের মেয়েকে আমরা দেখতেই পেতাম না। তোমাদের পছন্দে আমাদের কোনোই আপত্তি নাই। আঙ্কেল, আপনি মনে হয় কোথাও ভুল করছেন। ভুল তো করেছি, মেয়েকে অনেক বেশি প্রেশার দিয়ে ফেলেছিলাম আমরা। তোমার কথাও কতবার বলেছে, আমরা তো মেনেই নিইনি। আঙ্কেল, রাইসা যে আমার সাথে পালিয়েছে, এই কথাটা আপনাকে কে বলেছে? কে বলবে আবার? রাইসা নিজেই বলেছে। আর তাছাড়া তুমি তো হীরের টুকরো ছেলে। দেখো না, তুমি না হয়ে যদি কোনো চোর ডাকাতের পাল্লায়ও পড়তো, তাহলে তো এই গহনাগাটি সব কিছু নিয়ে পালিয়ে যেত। কিন্তু তুমি তা করোনি, তুমি দায়িত্ব নিয়ে আমার মেয়েকে রেখেছো। আমি খুব খুশি হয়েছি বাবা। তা বাবা, কিছু মনে করো না, একটা কথা, মানে ওই যে 10 লাখ টাকা, ওইটা কি রাইসা তোমাকে দিয়ে দিয়েছে? না না, দিলে আমার কোনো আপত্তি নেই। তুমি ওই টাকাটা তোমার রিসোর্টে ইনভেস্ট করে দাও, তোমার ব্যবসাটা আরো ভালো হবে। আর তোমার ব্যবসা ভালো হলে তো তোমরা সুখে শান্তিতে থাকবে, আমার মেয়েটাও সুখে শান্তিতে থাকবে। তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকবো। জি জি আঙ্কেল, দোয়া করবেন।
আঙ্কেল আমি কি 1 মিনিট একটু আসতে পারি? অবশ্যই। কাজ করবে তো, যাও যাও। যত বেশি কাজ করবে বিজনেস তত ফ্লারিশ করবে। থ্যাংক ইউ। 1 মিনিট। কি বললি? এই রিসোর্টটার মালিক? বাবা বাবা, চমৎকার। তুই যে এত ভালো একটা ছেলেকে চুজ করছিস সেটা তুই আগে বলবি না? হ্যাঁ, আসবো। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসো বাবা, আসো, বসো। না না আন্টি বসবো না, রাইসার সঙ্গে একটু কথা ছিল। আচ্ছা ঠিক আছে, বলো। যা মা, যা। রাইসা একটু বাইরে আসবে? রাইসা, হচ্ছেটা কি? আমি জানি আপনি আমাকে কি বলবেন, কিন্তু আমি না ফেসে গেছি। তুমি তো ফাঁসুনি, আমাকে ফাঁসিয়েছো। এক্ষুনি তোমার বাবা মাকে সত্যটা বলে দিবে। আসো। কি বলবো আমি বাবা মাকে গিয়ে যে আমি একটা প্রতারকের সাথে পালিয়েছি, সে আমার টাকা পয়সা সোনাগয়না সব নিয়ে পালিয়েছে? এটা শুনলে আমার বাবা মা খুশি হবে? দেখেন, আমার বাবা অলরেডি একবার স্ট্রোক করেছে। এসব শোনার পর যদি আমার বাবা আবার স্ট্রোক করে, আপনি এক কাজ করেন, আপনার আমার বাবা মাকে যা বলতে ইচ্ছা করে বলে দেন, গিয়ে যান। আচ্ছা ঠিক আছে, কিছুই বলার দরকার নেই। মিথ্যে কথা বলা কিন্তু ভালো না, তবে কারো ভালোর জন্য সত্যটা গোপন করা যায়। গোপন করলাম। ওরা কি বিয়ে শাদী করে ফেলেছে নাকি? না, বিয়ে করে নাই। রাইসের সাথে কথা বলেছো? হ্যাঁ, আমি রাইসার সাথে কথা বলেছি। ও বলেছে ওরা বিয়ে করে নাই। ওরা দুজন মিলে না এই রিসোর্টটাকে দাঁড় করানোর কাজে ব্যস্ত। বাহ, এটা তো খুব ভালো খবর। হাই রোজগারের দিকে মনোযোগী হচ্ছে, কিন্তু বিয়ে শাদীটা তো করা দরকার। আমার মনে হয় কি জানো, এই রিসোর্টেই ওই কাজী ডেকে ওদের বিয়েটা পড়িয়ে দিই, কি বলো? তাহলে তো একটা চিন্তা যায়। ঠিক আছে, আমি রাইসার সাথে কথা বলবো। না, তুমি ওকে ডাকো, আমরা দুইজন মিলে কথা বলি। ঠিক আছে বাবা, মা, খাবার রেডি আছে, চলো তোমরা খেয়ে নেবে। যাবো, খেতে যাবো, তুই একটু বয়, তোর সাথে একটু কথা বলি। বয় মা। তোর মা বললো তোরা এখনো বিয়ে শাদী করিসনি, কিন্তু বিয়ে শাদী তো করতে হবে মা, তাই না? আর শুভ কাজে দেরি করতে নাই। সেজন্য আমি বলি কি, এইখানেই কাজী ডেকে বিয়েটা পড়িয়ে দিই। আর শোন না, গয়নাগুলো তো তোর কাছে আছে, ওগুলো দিয়ে সুন্দর করে সেজে ফেল, কোনো সমস্যা নেই। কি বলিস, কাজী ডাকবো? হ্যাঁ, বিয়ে করতে হবে এখন? ও মাই গড, কি করি আমি? সরি, আমি আপনাকে একটার পর একটা বিপদে ফেলে দিচ্ছি। আর এখন আমি কি করব সেটাই তো বুঝতে পারছি না। হ্যাঁ, কাজ করি, সব সত্যি কথা বলে দিই। আমার না আর মিথ্যা বলতে ভালো লাগছে না। না না, এখন সত্যি বলার দরকার নেই। আমরা আর একটু ওয়েট করি, দেখি কিছু একটা উপায় তো বের হবেই। আপনি যেহেতু বলছেন, আমি শিওর কোনো না কোনো একটা উপায় বের হবে। আপনার উপর আমার অনেক ভরসা। কি ব্যাপার, আপনি আবার আসছেন কেন? আমি আসি নাই তো, আমাকে নিয়ে আসছে। কে নিয়ে আসছে আপনাকে? আমি নিয়ে আসছি। মানে বাজারে গিয়েছিলাম তো, তো বাজারে দেখলাম যে কাজী অফিস, তো সেই জন্য ওনাকে সাথে করে নিয়ে আসলাম। উনি আসতে চায় নাই, ওনার নাকি আরো 7 জায়গায় অ্যাপয়েন্টমেন্ট, একটু বেশি টাকা দিয়ে নিয়ে আসছি। কিন্তু আঙ্কেল। আঙ্কেল না, যদি বাবা বলো ভালো লাগবে। মানে আমরা তো তোমাদের সব কথাই মেনে নিয়েছি, এখন আমাদের কথাও যদি তোমরা একটু মেনে নাও। আমি চাই কি, আজকে জুম্মাবার আছে, জুম্মার পরে তোমাদের নিকাহটা হয়ে যাক। মানে শুভ কাজ যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো, ঠিক আছে? এক কথা বলো, আমি আসছি। এবার তাহলে আপনার বিয়েটা হচ্ছে। দাঁড়ান। বাটপার কোথাকার, সবসময় আপনার 7টা বিয়ে লেগে থাকে না? কি কমো ভাই, কাজে ফ্রি আছে, এটা কইলে না কেউ টাকা দিতে চায় না। জানে কিন্তু জান, আমি বিয়ে করবো না এটা, জান। এটা আপনি কি বলেন? মেয়েটা তো ভালো আছে, আপনি সুখে থাকবেন। আবির,
ওসমান ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? আচ্ছা, ওই তোমার রিসোর্টের চুরির ব্যাপারটা যে আমাদেরকে ইনফর্ম করেছিলে, তারপর তো আমরা পুরো এলাকা নজরবন্দি করে রেখেছিলাম। আজকে আমরা একজনকে কিছু গহনা সহ আটক করেছি। যদিও সে বলছে এই গহনাগুলো তার ওয়াইফের, আমাদের বিশ্বাস হয়নি। তাকে নিয়ে এসেছি, দেখো তো চিনো কিনা। এই আসামিকে নিয়ে আসো। রাইসা, এই তো রিশাদ, ওই তো আমার সব গয়নাগাড়ি নিয়ে পালিয়েছে। কোথায় পেয়েছেন ওকে? হাই, গয়না কই আমার? গয়না কোথায় আমার? হ্যাঁ ম্যাডাম, আপনি শান্ত হন। আসলে আবিরের ফোন পেয়ে আমরা পুরো এলাকা নজরবন্দি করে রেখেছিলাম। সে লোকাল একটা স্বর্ণকারের দোকানে গিয়েছিল গহনাগুলো বিক্রি করতে। সেখানে আমাদের ইনফর্মার ছিল, তো ইনফরমেশন পেয়ে আমরা তাকে হাতে নাতে ধরতে পেরেছি। আচ্ছা দেখুন তো, আমাদের সাথে কিছু গহনা আছে, আপনি মিলিয়ে দেখুন। দেখে এই তো আমার সমস্ত গয়না পেয়ে গেছি। চোরের বাচ্চা চোর আমার সমস্ত গয়না নিয়ে পালিয়েছে। কি হচ্ছে এখানে? হ্যাঁ, পুলিশ কেন? আরে এই তো আমার গয়না সব। হ্যাঁ মা, এই যে ও হচ্ছে চোর, ও আমাদের সমস্ত গয়না নিয়ে পালিয়েছে। আমি ওকে চিনি না। জি, গয়না চুরি হয়ে গিয়েছিল। যাই হোক, এখন পাওয়া গেছে তো? আমাদের গয়না চুরি হয়েছিল সেটা বলিসনি তো আগে। আচ্ছা দেখি তো সব গয়না ফেরত এসছে কিনা। হ্যাঁ আছে, সবগুলোই আছে। টাকা 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 পেয়েছেন নাকি? টাকাটাও কি চুরি হয়ে গেছিল? টাকাটা পাননি আপনারা? আমরা ওনার কাছে প্রায় $1,10,000 টাকার মতো পেয়েছি। এই টাকাটা দাও। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। রাইসা, আই এম সো সরি। আবির ভাই, আই এম সো সরি। কে তুই? তুই একটা চোর। আরে ও তোর নাম জানলো কি করে? হ্যাঁ, ও তোকে আগে থেকে চেনে নাকি? আপা, এটা খুব খারাপ একটা সুর। রিসোর্টের মধ্যে ঘোরাঘুরি করতেছে আর মানুষে বোঝার চেষ্টা করতেছে কার কাছে টাকা আছে, কার কাছে গয়নাগাটি আছে। এরপর সুযোগ বুঝা লইয়া পালাইছে। আপনারা খারাপ রয়েছেন কথা। ওরে মারান না কেন? খবরদার, হাত তুলবেন না কেউ। এই ওকে নিয়ে যাও, বেরো। আবির, সব বুঝে পেরেছেন তো? ঠিক আছে, থ্যাংক ইউ। একেই বলে মধুরেণ সমাপেয়ত, তাই না? মানে পালিয়ে এলে, গয়না টাকা সব চুরি হয়ে গেল, বাবা মা এসে সবকিছু মেনে নিল, চিটারটাও ধরা পড়লো, আবার গয়না টাকা সব ফেরত পেলে। এর থেকে ভালো এন্ডিং আর কি হতে পারে? আমার জীবনের গল্পটা সিনেমাকেও হার মানে। নাটক সিনেমার গল্প তো জীবন থেকে নেওয়া হয়, তাই না? আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না থাকলে এগুলো পসিবল হতো না। এখন কি আমাকে বিয়েটা করতেই হবে? না না, এখন বিয়ে করতে হবে না। আমি বাবা মাকে বলেছি, আপনার ফ্যামিলির সাথে কথা বলে বিয়েটা পোস্টপোন করা হয়েছে। আর তাছাড়া বাবা মা এখন অনেক খুশি, গয়না পেয়ে গেছে। এখন যা বলবো তাই মেনে নেবে। তারপর তোমরা যাচ্ছ কবে? কাল। ভালো থেকো। নাইস মিটিং ইউ। নাইস মিটিং ইউ টু। আচ্ছা, বাই এনি চান্স আপনার রিসোর্টে চাকরিটা কি পাওয়া যাবে? অফকোর্স। ধমকাই দেওয়ার জন্য বলে নাই হয়তো। তুমিও তো ফোন দিলে পারতে। কি মনে করছো আমি ফোন করি না?
আমি ফোন করছি, শাইলা ফোন করছে, ফোন তো ঢুকতেছেই না। পরীক্ষার সময় কি ওর বাড়ি আসা ঠিক হচ্ছে? কি যে বলো না তুমি, কয়দিন আগে না ওর পরীক্ষা হয়ে গেল। সেটা তো অন্য পরীক্ষা ছিল, এখন তোর ফাইনাল পরীক্ষা, সেজন্যই হয়তো ফোন দেয়নি। আমার কিন্তু মনে হয় না আব্বা, কারণ ভাইজান যেদিন বাসায় আসে সেদিন আর ফোন ধরে না। আমিও সেটাই ভাবতেছি। কিন্তু ভাইজান তো বলছিল ফাইনাল পরীক্ষার আগে বন্ধের দিন একবার আইবো। মা শাহিদ, এই যে বাবা। কেমন আছো তুমি? এই যে বাবা আছি। কইছিলাম না আব্বা, দেখছো পোলা এসে হাজির হয়েছে আমার। তুমি আসবে তো খবর দিলে না কেন? খবর তো দিয়েছি। কিরে শালা, এই এতবার করে ফোন দিতেছে, ধরিস না কেন? ফোন দে দরকার কি, আমি নিজেই তো চলে আসছি। ভাইজান সবাই চমকাই দিতে অনেক মজা পায়, তাই না ভাইজান? তোমার না সামনে পরীক্ষা। আব্বা আপনি তো জানেন আমি কোনো কাজ ফেলে রাখি না, সব প্রিপারেশন রেডি, ফিরে গিয়ে শুধু চোখ বোলাবো, হয়ে যাবে। দেখতে হবে না কাঠপোলা। মা খিদা লেগেছে? হ্যাঁ দিব তো, হাত মুখ ধো। এমন মুখ ঘুরে রাখলে হবে? আসলামই তো তোমার জন্য। রাখো তো শুধু অপেক্ষায়, গ্রামে তো আর থাকো না, থাকো শহরে। কবে পাশ করবা, কবে চাকরি নিবা, তারপর কবে আমার বিয়ে করবা, এসব করে কি লাভ? শহর তো শহরই, ওখানে প্রাণ নেই, মনটা পড়ে থাকে এখানে, এই সবুজ গ্রামে। কেন, গ্রামে এত কি আছে যে তোমার মন এখানে পড়ে থাকে? কেন, বাবা মা বোনটার জন্য। আর কি আছে আমার? আর কেউ নাই? আর কি আছে, ও হ্যাঁ, গোয়াল ভর্তি গরু ছাগল, বাবার জায়গা জমি, আরো লোকজন, এই তো এই সম্পত্তিগুলোর জন্য মনটা একটু টানে। ঠিক আছে, থাকো তুমি তোমার গরু ছাগল আর জমি জমা নিয়ে, আমার কি, আমি গেলাম। আরে কই যাও, আরো একজনের জন্য মন টানে, নামটা শুনে যাও, শিউলি। দেখলি শাহেদ কেমনে ঠিকই বাড়ি গেল। তুইও যা, তোকে কেউ মানা করছে নাকি? হ্যাঁ, গত পরীক্ষার রেজাল্টের কথা ভুললা গেলি, বাড়ি গেলে ফাইনালে আর পাশ করতে হইব না। কিন্তু শাহেদ তো ঠিকই গেল, পরীক্ষার আগে প্রিয় মুখগুলো না দেখলে যারা চলে না। আরে ওর কথা বাদ দে তো, ও বেটা তো আগেই সব পয়রা শেষ করে রাখছে, আর ও কালকে তো চইলাই আইব। তা ঠিক, চল তাহলে রুমে যায় পড়া শুরু করি। হ চল, তবে তবে আবার কি? তবে পড়া শুরু করার আগে আয় 2 লাইন গান ধরি। একদম খাঁটি কথা, চল চল। ওরে নীল দরিয়া। কেমন আছো বাবা? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তুমি কখন এসেছো? কালকে এসেছি আমি। ও, তা পরীক্ষা কেমন হচ্ছে? চাচা আমার পরীক্ষা তো সামনে, ফাইনাল পরীক্ষা। ও, তোমার বাবার সাথে সেদিন কথা হলো, শুনলাম তুমি নাকি খুব ভালো রেজাল্ট করছো, তোমার টিচাররা তোমার রেজাল্টের ব্যাপারে খুব আশাবাদী। সবই আপনাদের দোয়া চাচা। হ্যাঁ, গুড গুড। আচ্ছা আমি এখন যাই। তো যাও, কোথায় গেছিলে এদিকে? ও চাচা আমি একটু বাজারের দিকে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও যাও, বাসায় এসো, তোমার চাচি শিউলি সবাই তোমার কথা বলে। এই বেটা শাহেদ আসলো কোনতে? আমার চেয়ারম্যানের সঙ্গে গুজুর গুজুর ফুসফুসু করতেছে, কি বিষয় নিয়ে? এই বেটা শাহেদ বুঝি রে বুঝি, কিন্তু কাজ হবি না নে। ওই শিউলি তুমি পাবি না নে। আসো। হ্যাঁ, চলে যাচ্ছে। এ শাহেদ, দাঁড়া দাঁড়া, ভালো আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালোই আছি, কিন্তু হঠাৎ করে তুই এরকম আমাকে তুই করা শুরু করলি কেন? আমি তো তোর 2 বছরের বড়, নাকি শহরে গিয়ে শিক্ষিত হয়ে এসব বলা শিখে গেছিস? আরে তা হবে কেন, তুই না এসএসসি পরীক্ষার আগে বললি যে আমরা একসাথে পড়তেছি, 2 বছরের সিনিয়র জুনিয়র, তাতে কি হয়েছে? এখন তুই করে বলিস আর আমার পরীক্ষায় পাশের ব্যবস্থা করে দিস, এটা তুমি বলছিলা? এগুলো বলেছিলাম নাকি? হ্যাঁ বলছিল তো, কিন্তু তুমি তো এতদিন তো এটা নিয়ে এত রিয়াক্ট করো না, এখন হঠাৎ করে তো খেপে গেল কেন? আচ্ছা ঠিক আছে, এসব ভেজাল ভেজাল বাদ দে, তুই কোনেতে আসলি? ও এই তো, এই যে চেয়ারম্যান চাচার সাথে কথা বললাম। ও চেয়ারম্যান চাচা, ও তার আগে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, ঠিক আছে। ওরে বাবা, পরীক্ষা শেষ হইলো 2 দিনও হয় নাই, তুই দেখ পুরা পঞ্চবার্ষিক পরিকল্পনা কইরা ফেলছস। কেন, তোর পরিকল্পনা পছন্দ হয়নি? দেখ শাহেদ, আমরা কেউই তোর মতো করে ভাবি না, তুই তো সোনা চামচ মুখে নিয়ে জন্মাইছিস। আরে ধ্যাৎ, এইসব সোনার চামচ টামচ এগুলো কিচ্ছু না।
তোদের যত সব আজের কথা। আরে না না সাহেব, ব্যাপারটা হাসে ওরা দিলেই হইব না। তাই নাকি? কোনোদিন বাড়িতে তো তোর এই চিঠি লিখতে হয় নাই, টাকা নাই টাকা চাই তোমার ছেলে। কিন্তু তোর বাপও কোনোদিন তোর এমন চিঠি পাইয়া খাড়ার উপরে বলে নাই গরম আপ তোমার ভাব। আশ্চর্য, তোরা শুরুটা করলি কি? কিছুই শুরু করি নাই, আমরা শুধু এটাই বলতে চাই যে তোর মতো ফ্যামিলি, বিশেষ করে তোর বাপের মতো পয়সার একটা বাপ থাকলে ওসব ফুড প্রসেসিং, ওসব ভেজিটেবল প্রিজারভেশন, মাল্টিপল খামার, ওসব আমরা হাজার হাজার পরিকল্পনা নিজেরাই করতে পারতাম। একদম ঠিক কথা। আমরা হলাম গরিব চাষার ছেলে, কোনো মতে 5টা কইরা একটা প্রাইভেট চাকরি পাইলেই যারে বলে বর্তে যাওয়া। দেখ, তুই কিন্তু পরপর দুইটা ভুল কথা বললি। এক হচ্ছে চাষির ছেলে। এই কি বলতে চাস তুই? চাষির ছেলে হওয়াটা কি লজ্জার বিষয়? আমি তো বুক ফুলিয়ে বলতে চাই যে আমি একজন চাষির ছেলে, এটা আমার কাছে গর্বের বিষয়। কি ইয়ার কি মারার জায়গা পাস না? তোর বাপ চাষি, তোদের এত এত জমি সব তো চাষ করা অন্যান্য কৃষক দিয়ে, তাহলে তোর বাপ চাষা হয় কেমনে? তবে গোলাপের চারা কি বট গাছের বনসাই? এই তোর চাষার নমুনা, তাই না? নো স্যার, আমাদের বাড়িতে গোলাপের চারা আর বট গাছের বনসাই দুটোই আছে। কিন্তু আব্বাকে কিন্তু আমি এই জন্য চাষি বলিনি। আব্বা এখনো নিজের হাতে লাঙ্গলের মুঠি চেপে জমি চাষ করে, সব নিজে ফসল ফলান। হ্যাঁ, সারা বছর আমাদের বাড়িতে যত চালের দরকার হয়, আত্মীয় স্বজন আসলে, কোনো অনুষ্ঠান হলে, সব আমার বাবার নিজের হাতে ধান ফলায়, জানিস? কালিজিরা চাল বলিস, চিনিগুড়া চাল বলিস, সব এখন পর্যন্ত আমার বাবা নিজে চাষবাস করে সব। এমনকি জমি অন্য কেউ বর্গা দেয়। বলিস কি? ইয়েস, অ্যান্ড আই এম প্রাউড অফ ইট। আচ্ছা, প্রাইভেট চাকরি যদি করতে হয় তাহলে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিস কেন? তোর মতো এত চিন্তা ভাবনা করে ভর্তি হয় নাই। হ্যালো চাচা, আসসালামু আলাইকুম। না না, আমি রাস্তায় না, আমি মেসে। হ্যালো চাচা, কথা বলছেন না কেন? হ্যালো, কখন? কিভাবে? কিরে সাহেব? এই সাহেব, কি হইছে বল না। সাহেব, আমার আব্বা বেঁচে নাই। কি বলিস এসব? আমি আর কোনোদিন কারোর আব্বা মনে রাখতে পারবো না। কিছু সময় আগেই তো ওনার কথা আমরা বলছিলাম। তুই সব কি বলছিস? পাগলামির একটা সীমা থাকা উচিত। কিছু মনে করিস না দোস্ত, বাপ আমারও মারা গেছে। হতে পারে তোর বাবার মতো আমার বাবা আমার বন্ধু ছিল না, কিন্তু আমার বাবাও তো। দাঁড়া, তুই এত কথা কেন বলছিস? হ্যাঁ বলছি, তোর কাণ্ড কারখানা দেখে বলছি। ঠিকই তো, কাকা মারা গেছে বলে কি তোর জীবন শেষ হয়ে গেছে? আমি কি বলছি? আমি কখন বলছি যে আমার জীবন শেষ হয়ে গেছে? তা নইলে কি? তুই নাকি বলছস যে তুই আর শহরে ফিরে যাবি না। ও, এই কথা? তুই নাকি কাকে গিয়ে বলছিস তুই এখন থেকে গ্রামেই থাকবি? হ্যাঁ, গ্রামেই থাকবো। আব্বা তো জমি জমা অনেক করছে, তাই না? যতদিন বেঁচে ছিলেন বুক আগলে সবকিছু দেখে রাখছে। এখন যদি আমি না দেখি তাহলে আব্বার কষ্ট সব বৃথা যাবে না? তোর বিশাল বিশাল সব পরিকল্পনা, সেগুলোর কি হবে? আচ্ছা, পরিকল্পনা বাতিল কেন হবে? শুধু পরিবেশ পরিস্থিতির জন্য পরিকল্পনার একটু পরিবর্তন হচ্ছে। মানে কি? আব্বা যতদিন বেঁচে ছিলেন ততদিন পুরনো প্রযুক্তিতে কৃষিকাজ করত। তো এই সেক্টরে কাজ করার অনেক জায়গা আছে। তো এখন তো দেশ বিদেশ সব জায়গায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে কৃষিকাজ হচ্ছে। তো আমার ইচ্ছা প্রযুক্তি ব্যবহার করে কৃষিকাজ করার। কি বলছিস? তার মানে শেষ পর্যন্ত চাষা? দেখ, তোদের চাষি পরিচয় দিতে লজ্জা লাগলেও আমার কিন্তু নিজেকে চাষি পরিচয় দিতে লজ্জা লাগে না। আর সেই দিন খুব বেশি দূরে না যে নিজেকে চাষি সাহেবদের বন্ধু হিসেবে পরিচয় দিতে তোরাও গর্ববোধ করবি। সাধেই কি আর বলে আশায় বাঁচে চাষা। চল চল। হ্যাঁ চল। ব্যাপারটা তো ভালো ঠেকতেছে না। এই কাবাবের হাড্ডি মনে হচ্ছে পাকাপাকি গ্রামে থাকার প্ল্যান করতেছে। সাহেব, তুমি ফাঁদ দেখিছো কিন্তু ঘুঘু দেখোনি। তোমার ঘুঘু দেখায় ছাড়ব। এই কথার মনে হয় ভুল বললাম। কথাটা হবি তুমি ঘুঘু দেখিছো কিন্তু ফাঁদ দেখোনি।
তোমাক পাকাপাকি থাকার ব্যবস্থা করতেছি। সাহেব 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 হামিদ ভাই আসছেন? তুমি কোনো বিষয়ে চিন্তা করো না, চাচা নাই কিন্তু আমরা তো আছি। শাহিদ ভাই, চিন্তার কোনো কারণ নাই। জমির কাজ যেমন চলতেছিল তেমনিই চলবো। তোমার যদি মন চায় তুমি শহরে ফিরে যাওয়া নিয়ে ভাবতে পারো। না হামিদ ভাই, সিদ্ধান্ত ফাইনাল। আব্বা এই জমি জমার এত দূর আনছে, আপনারা এত খাটছেন, আমারও তো একটা দায়িত্ব আছে। আরে কৃষি বিষয় নিয়ে যে লেখাপড়া করছি, এটা কবে কাজে লাগামো তাইলে? আলহামদুলিল্লাহ, সত্যি কথা কইতে কি, চাচা হঠাৎ চলে যাওয়ায় আমরা একটু ভয় পাইছিলাম। সেটাই, তুমি যে সিদ্ধান্ত লইলা তাতে আমরা সাহস পাইলাম। এখন তাইলে আমি একটু জমিতে যাই, বিকালে আইসো, কথা হইব না। আচ্ছা আসো। কি ব্যাপার শিলাপা, ডাকছো কেন? এগুলো কি শুনি শায়লা? তোমার ভাইয়া নাকি শহরে যে চাকরি করবো না, গ্রামে কৃষিকাজ করবো। ভুল শুনো নাই, ঠিকই শুনছো। আরে এসব তুমি ভাইজান গিয়ে জিগাও। সে তো আমার কিছুই করার নাই। আব্বাই না কেমন জানি জানা গেছে, তাই তোমার আগে জিগালাম। শহরে এত বড় পাশ দিয়া তারপরে কেউ গ্রামে এরকম চাষবাসের কাজ করে? আপা আসলে ঘটনা কিছু না। আমার বিয়ে হলে আমি শ্বশুর বাড়ি চলে যাবো। ভাইজানও যদি শহরে চলে যায়, আমগো আব্বার এই যে এত জমি জমা, এগুলো কে দেখবো কও? আর আমগো জমিতে এই যে এত লোক কাজ করে, তাগই বা কি হইব? আর তাছাড়া আমাগো যা সম্পত্তি আছে সেটা যদি ঠিকমতো কাজে লাগানো যায়, মেলা টাকা তো এখানেই কামান যায়। তাই ভাইজান চিন্তা করছে ঢাকা শহরে গিয়ে অন্যের চাকরি করানোর দরকার কি কও? এখানে থাইকা এখানে কিছু করব। তাই বলে শহরে এত বড় একটা জায়গা থেকে পাশ করে এসে গ্রামে কেউ চাষবাসের কাজ করে? আপা তুমি ভাইজানকে চিনো না? সে পড়ালেখায় যেমন ভালো, বুদ্ধি শুদ্ধিতেও তেমন ভালো। ভাইজান যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে, অবশ্যই কোনো চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিচ্ছে। যাক, যাই হোক, তুমি কি চাও না ভাইজান তোমার সাথে থাকুক? সেটাই তো চাই, কিন্তু কে কে মানে কে? পিঁপড়ে 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 শিলে আমি অনেক পিঁপড়ে। এই শালা কিরাম আছো? গাছতলায় তো পিঁপড়ে ছিল কেমন করে, কামড়ায় তো মেরে ফেলেছে, কোনে ঢুকলো খুঁজে তো পাচ্ছি না। ভালো আছো? পিঁপড়ে রে রে, কি বুঝলি? তুমি কি বলছো মফিজ ভাই? এটা তো সত্যি না। এই এটা যদি সত্যি হয় না থাকে তাহলে এবার সত্যি কোনটা বল দেখি, সত্যি কোনটা? আসলে সত্যিটা যে কি তা অবশ্য করতে পারবো না। আপনার আর কওয়া লাগবে না, ও আসলে পাস টাস করতে পারিনি। আর করলেও এরকম পাস করেছে যে কোথাও পিয়ন বা কেরানি চাকরি হচ্ছে না, তাই গ্রামে চলে আসছে। বুঝতে পারি স্যার? যা তুমি যখন কইছো হলিও হইতে পারে। এ বিটা হতে পারে মানে কি? তাই হয়েছে। চাচা বাইসে থাকতে নিজের মুখে কইল শায়দ হচ্ছে আমার সোনার টুকরো ছেলে, যেরকম পড়াশোনায় ভালো সেরকম আচার ব্যাপারে ভদ্র। আরে হয়েছে কি, ওর বাপে ঢক মেরে রাখতো। একটা জিনিস আমার মাথায় ঢুকতেছে না, শাহেদ ভাই ডব মারতে যাবে কেন, তাও আবার চাচাজির সঙ্গে? এ শোন, তুই তো বিক্রি করিস চা, তুই চা পাতা আর ওই চিনি ছাড়া আর কোনো হিসাব বুঝবি না। ঢপ মারবে না কিসের জন্য? চাচা ছিল সহজ সরল লোক, তার ঢপ মারা খুব সহজ ছিল। ঢপ না মারলি মাসে টাকা পাঠাবি কেটা? হয়েছে কি, ওই চাচার টাকা পাঠাতো, ওই টাকা দিয়ে ও খায় বেড়াতো আর বাতাস লাগে বেড়াতো। আর তুই যেন কি করছিলি? শায়দ ভদ্র ছেলে না, ভদ্র ছেলে নিকুচি করি। ও আমার তুই তো করি করে, আমি হচ্ছে 2 বছরের বড়। 2 বছরের বড় তুই তো করি করলে ভদ্র ছেলে হয়? তোমার না এক ক্লাসে লেখাপড়া করতে? সেটা পিছন দিয়ে ধরলে পুরাম একটু মনে হয়। সেটা আবার কিরম হিসাব? আসলে হয়েছে কি, লোকজন কি দেখে বেড়াচ্ছে, আমরা শেষ পরীক্ষাটা মানে ওই যে এসএসসি পরীক্ষাটা একসাথে দিয়েছিলাম, সেটা হিসাব করতেছে। কিন্তু ওটা তো না, আমি কিন্তু ওর 2 বছর আগে পড়ালেখা শুরু করেছিলাম, ওই হিসাব করতে হবে। কি বললে কিছু তো বুঝতে পারলাম না, ফেল টেলের ব্যাপারে কিছু বুঝাচ্ছ নাকি? এই এ বিটা, ফেল টেলের কথা করতে যাবো কেন? ও তোরা উল্টা হিসাব করিস তো, ওই উল্টা হিসাবের কথা করলাম। হয়েছে কি, মানে আমি যখন ক্লাস 5-এ পড়তাম তখন তো ক্লাস 3-তে পড়তো, সেই হিসাবে আমি ওর 2 বছরের সিনিয়র, 2 বছর আগে শুরু করেছি। ও উড়া বুঝাচ্ছি, তোরা আবার ফেল টেল নিয়ে আসিস না। তোরা না আসলে বুঝিস না, তোর মাথায় ঘিলু টুলু নেই। মনে হয় কিছু বুঝতেছি। এই তো তোর মাথায় ঘিলু একটু খুলতিছে।
কিন্তু কথা হচ্ছে এই ব্যাপারটা চেয়ারম্যান চাচাক জানানো উচিত। যাই চেয়ারম্যান চাচাক ব্যাপারটা জানায় আসি। এই কাপটা রাখ, দাম পরে এসে দেবো না। এই যে বাজার, এই যে আসো। কাজ হচ্ছে বাজার? হয়েছে মা, ইন্স্যুরেন্সের পুরো টাকাটাই পাওয়া গেছে। যাক, বাঁচা গেল। যাক বাবা, ভবিষ্যতে একটা ভালো কাজে লাগবে। আচ্ছা মা, ভালো কাজ বলতে তুমি কি বোঝাতে চাও? মানে টাকাটা দিয়ে কি করবে? ঠিক করে কোনো কিছু ভাবি নাই বাজান। তোর বোনের বিয়া তোর ভালো একটা কাজে লাগতে পারে। আমার বিয়ে শাদী নিয়ে এত ভাবতে হইব না, দরকার হলে টাকাটা ভাইজানের কাজে লাগাও। বিয়ে তো তোকে দেয়াই লাগবে, এই টাকাটা দিয়ে সেটা হয়ে যাবে। আর আমার একটা জরুরি কাজ আছে, ওটা ওইখান থেকে নেওয়া লাগবে। কি করতে চাস বাজান? মা, টাকাটা তোমার কাছ থেকে ধার নিতে চাই, আবার সময় মতো পরিশোধ করে দেব। আবার ধার কিসের? ধার পরিশোধের ব্যাপারটা না থাকলে না কাজে জিদ আসে না। আইসা ভাইজান, এই টাকা দিয়া তুমি কি করবা? এই টাকাটা দিয়ে একটা পাওয়ার টিলার কিনবো। গরু দিয়ে খুব দ্রুত জমি চাষ করা যায় না। তাইলে এইসব যন্ত্রপাতি আব্বাই কিনে নেই কেন? কৃষির আধুনিক যন্ত্রপাতির সুবিধা যদি জানতো তাহলে তো অবশ্যই কিনতো। কিন্তু বাজান, তুই পারবি তো? কেন পারবো না মা, লেখাপড়াই তো করলাম এই কৃষি নিয়ে। তাছাড়া এখন আধুনিক পদ্ধতিতে কৃষি চাষবাস করা যায়। আর তাছাড়া আমাদের কৃষি অফিসার আছে না, উনি আমাকে সাহায্য করবেন। আচ্ছা ঠিক আছে বাজান। রওনা দিছি তো। আরে বাবা, এত তাড়াহুড়া করার কি আছে? আসতেছি তো, সাথে বাইরে এসেছি। জাস্ট 2 মিনিট লাগবে। বর্ষা, এ বর্ষা। জি আব্বা। এদিকে আয়। শিউলি কই রে? বাসা দেখলাম না যে। আপাই তো শাহেদ ভাইদের বাসায় গেছে। এই শিউলি, দাঁড়া। কই গেছিলি? শাহেদদের বাড়ি। সাত গো বাসা এত ঘন ঘন কি? ওর বাপ তো মরছে 7 দিন, এত জনের কি আছে? হ্যাঁ, বুঝি বুঝি, সবই বুঝি। ওই রাম ছাগলটা থেকে যত দূরে থাকবো ততই ভালো। ওই ছাগলটারে আমি জামাই মাইনে নিব না, বুঝার বয়স হয়েছে। এই চেয়ারম্যানের বউরে রাখ দে। আব্বা, চেয়ারম্যানের বউ কেডা? চেয়ারম্যানের বউ কেডা এটা বুঝো না? তোর বাপে কি? চেয়ারম্যান। তোর বাপের বউ কি হয়? চেয়ারম্যানের বউ না? ও, আপনি আম্মারে ডাকতে কোন? ও, কিচ্ছু বোঝো না, একদম ভাজা মাছটা উল্টায় খাইতে জানো না। না, ডাক দে, তোর বাড়ি ডাক দে। কি হয়েছেটা কি? হ্যাঁ, এদিকে হো। সুজা সাপটা কথা যদি এত ঘুরা পেঁচা কওয়া হয় তাহলে বুঝবো কেমনে? কেন ভুল কিছু কইলাম নাকি? আপনি চেয়ারম্যানের বউ না নাকি? আমার বউ 2-1টা আছে আরো। মাইয়া 2টা বড় হইছে, কে কোথায় কখন যায় না যায় এটি একটু হিসাব করে দেখতে পারো না? কই থাকে না যায় খবর রাখো। ও, তো মাইয়া 2টার খোঁজ খবর আমি রাখি না তো কে রাখে? আপনি রাখেন? ডাকছিলাম এই কারণে যে তোমার বড় মাইয়া শিউলি এতক্ষণ কই আসছিল, জানেন কিছু? জানবো না কেন? ওই তো সাহেবগো বাড়িতে গেছে। ওই বাড়িতে কয়দিন আগে একজন মানুষ মারা গেছে, একটু খবর রাখা লাগে না? ও, প্রত্যেক দিন খবর নেওয়া লাগে না? 1 সপ্তাহ আগে মানুষ মারা গেছে, সে বাড়িতে প্রত্যেক দিন যাওয়া লাগে কিসের জন্য? একটা কথা বুঝিয়ে রাখেন, আপনার মেয়েরে কোয়েন ওই বাঁশ বাগানে হাঁড়ি পাতিল খেলা আর সংসার জীবন এক জিনিস না। এটি কিন্তু বাচ্চা নিতে হইব। আমি কোনোদিন ওই কৃষক জামাইরে মাইনা নিব না। বুঝলাম না কথাটা আমি। বুঝবেন না কেন? ওরে বেটা ছাগলের লাগে আমার মেয়ের সম্পর্ক থাকবে, এটা আমি চাই না। রাম ছাগল জানি কোন। আব্বা, আপনি কি শাহেদ বেড়ে ছাগল কইলেন? না, ছাগল কমে না, গাধা কমু। গাধার তো তোমার দাম আছে, ছাগলের কোনো দামও নাই। আমি তো একটা কথা বুঝলাম না, কয়দিন আগেও তো আপনি কইতেছিলেন, আপনি নিজের মুখে কইছেন শাহেদের মতো ছেলে হয় না, 50 গ্রাম খুঁজলেও এরকম একটা ভালো ছেলে পাওয়া যাবে না। আজকে আবার আপনার মুখে একটা উল্টা বাও, ব্যাপারটা কি? আমি তো কিচ্ছু বুঝলাম না। আমিও তো প্রথম বুঝতে পারিনি যে অত বড় একটা গাধা। আশ্চর্য কথা, তখন থেকে আপনি ছেলেটারে গাধা, ছাগল, রাম ছাগল এইসব কইতেছেন কেন? কি করছে ছেলে? মানুষে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ে, বিরাট বড় একটা অফিসার হইবে, ভালো দেখে একটা জামাই এলাকা মাইয়া বিয়া দেবো, এটাই ঠিক আছিল। গাধা এখন নাকি পড়ালেখা শেষ করে গ্রামে এসে চাষবাস করবে, কৃষক হইবে, চাষার কাছে আমি আমার মাইয়া বিয়া দেবো নাকি? নিশ্চয়ই এগুলো মফিজ ভাই কইছে। মফিজ কইব কেন? এই গ্রামের সব লোকে আমার কাছে এসে খবর দিতেছে না? আমি চেয়ারম্যান না? বাতাস খেয়ে চেয়ারম্যানগিরি করি, খবর রাখতে হয়। আমি তো একটা কথা বুঝলাম না, শাহেদ যদি নিজের বাপের জমি জিরাত দেখাশোনা করে, চাষবাস করে, তা আপনার গা জ্বলে কেন? আমি ওরে জিগাইলাম, বাবা
তুমি এক কাম করো, তোমার বাপের জমি জায়গা আমার জমি জায়গা সব আমি একসঙ্গে দেখে শুনে রাখুন না, তুমি ঢাকায় গিয়া বিশেষ পরীক্ষাটা দাও না, একটু ভালো চাকরি বাকরির চেষ্টা করো। আমারে গাথায় কয় কি চাচা আমি এখন তো গ্রামে থাকুম, চাষবাস করুম, সমবায় ইউনিয়ন করুম। কত বড় গাধার গাধা ইউনিভার্সিটিতে পাশ দিয়া কেউ কোনদিন গ্রামে আসে? ছাগল জানি করে রাম ছাগল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন এসব কথার কোনো দরকার নাই। আপনি কামে যাইতেছেন, যান। দেখে শুনে রেখো মাইয়াগুলো। আমি দেখি না, কে দেখে এই বাড়িতে মাইয়ারে? আমি হ্যাঁ হ্যাঁ আমি দেখে রাখি, আমি দেখে রাখি বলে মাইয়াগুলো এখনো পর্যন্ত চেয়ারম্যানের মাইয়া হিসেবে মান সম্মানের সহিত গ্রামে বসবাস করতেছে, তাহলে টের পাইতা। আচ্ছা যান তো, ঠান্ডা মাথায় মিটিং করেন। বলো কি বলবো? খুব ব্যস্ত মনে হচ্ছে। ব্যস্ত হলে তুমি যাইতে পারো। আরে না না, ব্যস্ত কিসের? তুমি আমাকে ডেকেছো, আমার কাছে এটা রাজা সমনের চাইতেও বেশি কিছু। থাক থাক, বেশি বলতেছো। আমি কিন্তু জানি। কি জানো? এই যে তুমি কি বলবা বলে ডেকেছো এটা আমি জানি। কি বলতে ডাকছি? নতুন কিছু না, গ্রামের সবাই কানাঘুষা করতেছে সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পাশ করে বেরোনোর পরে মানুষের মাথায় কিভাবে এই বুদ্ধি আসে গ্রামে থাকার জন্য, এটাই তো বলবো, তাই না? দেখো সাহেব, হয়তো তোমার জন্য এই প্রশ্নগুলো অর্থহীন, কিন্তু এই প্রশ্নগুলোর জবাব তোমাকে দিতে হবে। গ্রামের মানুষরা জানতে চায়, আর কেউ চাক আর না চাক, আমার আব্বা জানতে চায়। আমার আব্বা কখনোই চায় না তার মেয়ের জীবন এক ফুয়ে নষ্ট হয়ে যাক। দেখো শিউলি, মানুষ কি ভাবলো বা চেয়ারম্যান চাচা কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার কাছে যেটা যায় আসে সেটা হচ্ছে তুমি আমার ব্যাপারে কি ভাবলা বলো। আমি আর কিছু ভাবতে পারতেছি না। এত অস্থির হচ্ছ কেন? আমি তো আছি। তুমি কই আসো? তুমি তো গ্রামে বসে আসো, আর ওইদিকে মফিজ তোমাকে বিয়ে করতে চায়, তাই তো? তুমি জানো এটা? পারে না ওই মফিজ সারাক্ষণ ওর চোখ আমার উপর রাখে, সারাক্ষণ নজরদারি করে। হ্যাঁ, আবার এই ফাঁকে গিয়া চেয়ারম্যান চাচাকে বলে আসছে আমি নাকি ফেল করছি, এই জন্য গ্রামে ফেরত আসছি, আর তার মামা নাকি তার জন্য শহরে চাকরি ঠিক করছে। আচ্ছা চেয়ারম্যান চাচা কি চাই বলো তো? আব্বা চান আমি ভালো থাকি। এখন তুমি আমাকে বলো তুমি কোথায় ভালো থাকবা? সবই তো জানো। তাহলে আর খামোখা কথা বাড়িয়ে লাভ কি? একটু ভরসা রাখো। আচ্ছা আমার এখন উঠতে হবে, আমি তো ভুলেই গেছি একজনের সাথে দেখা করতে হবে। তুমি না কেমন জন্য হয়ে গেছো। আগে আমি তাড়াহুড়া করতাম যাওয়ার জন্য, আর তুমি আমাকে যেতে দিতে না। হইছে চাষার বউ যদি গাছতলায় বসে থাকে দেশের তো সামনে বিরাট বিপদ। এখন আমি যাই। কিন্তু তুমি ছুটতেছো কোথায়? কার সাথে এত জরুরি দেখা করতে হবে? আরে নিয়াজ ভাইয়ের সাথে আমার দেখা করতে হবে। আমাদের নিয়াজ ভাই যে কৃষি অফিসার ভদ্রলোক? হ্যাঁ তুমি ঠিকই ধরছো, ওনার সাথে আজকে বসে সুষমসারের ব্যাপারটা বুঝতে হবে। একটা কথা বলি। কি কথা? আমি জানি তুমি পারবা, তুমি ঠিক এই কাজে সফল হবা। কোনো সন্দেহ আছে? একটু আগেও ছিল, এখন আর নেই। থাকলেও কোনো অসুবিধা নেই। মফিজ তোমাকে বিয়ে করবে, মাস শেষ হয়ে গেলে তো চাকরির বেতনটা নিশ্চিত। মফিজ কিন্তু ছেলে হিসেবে খুবই ভালো, চমৎকার, একটু মোটাসোটা, কিন্তু তোমাকে সুখে রাখবে। তাই না? চাষার বউ দেখছো, কিন্তু চাষার বউ তো রাগ দেখো না। না দাও, হাত দাও, চলো। আরে মফিজ ভাই, আপনি হঠাৎ করে বাড়িতে? বর্ষা কিরাম আছো? আরে এটা কিরাম কথা কলা? তোমার কাকের বাড়িকে আসা যাবে না নি? 2 দিন পর তো ঘন ঘনই আসতে হবে, তাই না? তো কি ডাইকা দিব? অল্পতেই বুঝে ফেলেছো, খুবই ব্রিলিয়ান্ট মেয়ে। আসলে হয়েছে কি, ওই সেদিনও শিউলির সাথে দেখা হয়েছিল গাছতলা, কিন্তু শালা এমন পিঠে কামড় দিল কথা বলতে পারিনি। পরে অবশ্য বললাম না কিছু ঠান্ডা হয়ে গেছে। এখন যাও একটু ডাইকে দাও, ঠান্ডা মাথায় ওর সঙ্গে দুটো কথা বলি। ঠিক আছে, আপনি ঠান্ডা মাথায় অপেক্ষা করেন, আমি গরম গরম ডাইকে দিয়ে দিই। আচ্ছা মেয়ে দেখি অনেক শেয়ারা মস্করা করতেছে, করবি না কেন? আমি হচ্ছি ববুদুল্লাহ ভাই। অফিস ওটা নাকি আমার বাড়ির সামনে বুকে হাত দিয়ে আমাকে দাঁড়ায় রয়েছিস? বর্ষা তো আমাকে ধরা খাওয়া দিল। চাচা হয়েছে কি, বুকের মতো অনেক জ্বালা করতেছে। বুক জ্বালা জ্বালা করতেছে? ইয়াং বয়সে বুক জ্বালা জ্বালা করতেছে, কই পুরা গন্ধ তো পাচ্ছি না।
না না চাচা, আমার কথা করছি না। ওই যে আপনি দোকানে করলেন না, আপনার বুকের মধ্যে অনেক জ্বালা করতেছে, সেই জ্বালার কথা কলাম। আমার বুক জ্বালা করতেছে, তুই জানলি কি করে? কেন আপনি দোকানে করলেন না, আপনার বুকের মধ্যে হুড় করে জ্বালা করতেছে? আমি বুক জ্বালার কথা কইছিলাম, তো তুই শুনলি কি করে? না চাচা, হয়েছে কি, ওই পাশেই গাছতলায় ছিলাম তো। তবে চাচা আপনি চিন্তা করবেন না, আমি কিন্তু ব্যবস্থা নিয়ে ফেলেছি। বুঝতে পারিস? ব্যবস্থাটা হচ্ছে কি, ওই পল্টু ডাক্তার আছে না, ও খবর দিয়েছি, ও আসলো বইলে। ও তুই এত ভালো পাস, পল্টু ডাক্তারের খবর দিয়ে ফেলাছিস, তাহলে তুই কি বলেছিস? এই যে কইছি আপনার বুকের মধ্যে হুড় করে জ্বলতেছে। তোরে কি কইছিলাম আমার বুকের মধ্যে হু হু করে জ্বলতেছে? কি করছেন আপনি, কি করবেন? আপনার চেহারা দেখলে আমি বুঝতে পারি না। ও আমার চেহারা দেখে তুই বুঝে ফেলেছিস? তুই তো মেলা বড় জ্ঞানী হয়ে গেছিস রে। দেখ, কাজ করলি পারতিস, ইমাম সাহেবরে কতিস যে চেয়ারম্যান সাহেবের বুকি জ্বলা জ্বলা করতেছে, যে কোনো মুহূর্তে মরতে পারে। আপনি কোরআন খানির একটা ব্যবস্থা করবেন আর কবরটাও খুঁড়ে রাখেন, চেয়ারম্যান সাহেব এসে যে কোনো মুহূর্তে ধাপ্পাস করে কবরের মধ্যে পড়তে পারে। না চাচা, আমি আর কি কব, আমি তো এমনি আলাম। মফেজ বিরাট বড় বিদ্যান হয়ে গেছে মনে হয় না? তোর কি মনে হয় 22 বছর যাবত চেয়ারম্যানগিরি করি, হা করলে হাসিমপুর বলিস না হালা বলিস, সেটা বোঝার মতো বয়স হয় নাই। চুল কি এমনি এমনি পাকছে রে? মাথা চুল তো সব উঠে গেছে, বুঝিস না? না চাচা, হয়েছে কি, ওই যে শাহেদ হজম হয়েছে কি, হজম 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 এসব কি বললি? না চাচা, হয়েছে কি, আমি ওই শাহেদের কথা করছিলাম। ওই শাহেদ ছেলেটার বড্ড বাড়বাড়িছে। কেন, সে আবার কি করেছে? প্রথম কথা তো আপনি কয়ে ফেলেছি, সে গ্রামে এসে চাষবাস করতেছে। এখন দ্বিতীয় কথা হচ্ছে, সে যে শহরে পাশ করেছে, আসলে পাশ করেনি, শহরে ফেল করেছে, ফেল করে এই গ্রামে এসে উঠেছে। সে যে ফেল করেছে এই কথাটা তোকে বললো কিনা? জানা যায় চাচা, লোক থাকলি সব জানা যায়। আসলে হয়েছে কি, সে 2-1 বিষয়ে ফেল করেনি, সব বিষয়ে ফেল করেছে। এই জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাকে ডাকি বলিছে, বাবারে সোনারে, তোর আর এনে দরকার নেই, তুই গ্রামে চলে যা, চলে গিয়ে ওই বাপ দাদার কাম করে খা, ওই চাষবাস করে খা। তুই তো দেখি মেলা খবর বের করে ফেলেছিস। আপনি আমার ভাবছেন কি, মানুষ ছোট হতে পারি কিন্তু কাম কিন্তু বড় বড় করি। সেটা কেমন হয়েছে কি স্যার, ওই শাহের ছেলেটা গ্রামের যুবক শ্রেণী বুদ্ধি দিচ্ছে, এ শোন, পড়াশোনা করার দরকার নেই, চাষবাস করলেই হবি, পড়াশোনা লাগবি না। তাহলে তুই মোদ্দা কথা যেটা করতে চাচ্ছিস, শিউলির সাথে ওইরকম একটা কৃষক সওয়ালের বিয়ে দেওয়া উচিত না, কি বলিস? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ, আমি আসলে সেটাই করতে চাচ্ছিলাম। আর কিছু কবি? না আর কিছু না, তবে আরেকটা কথা ছিল। কথাটা হচ্ছে কি, আমার বড় চাচা শহরে আমার জন্য বিরাট বড় চাকরি ঠিক করেছে। চাকরি ঠিক করে ওই চাকরি করার জন্য ডাকাডাকি করতেছে। গত সপ্তাহে যখন দেখা হলো তখন বলি যে আমার বড় মামা আমার জন্য একটা বিরাট বড় কোম্পানিতে ডাইরেক্টর পোস্টে চাকরি নিয়ে বসে রয়েছে। তা মামা না চাচা? আসলে হয়েছে কি, চাচা তো মামা, মামা তো চাচা, মানে বড় চাচা। চাচার মামা বুঝা হয়ে গেছে, হা করলে হাসিমপুর বুঝি, বুঝি না? এত বছর চেয়ারম্যানগিরি করতেছি, সোজা পথে চলা শুরু কর। চেয়ারম্যান বাড়ির দিকে তাকাইতে গেলে চোখটা। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। নিয়াজ ভাই, আমাদের এলাকায় আপনাকে কৃষি অফিসার হিসেবে পেয়ে ভালোই হলো। সময়ে অসময়ে সহযোগিতা চাইলে নিশ্চয়ই পাবো আমরা। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। আমি তোমাদের সাথে আছি। কৃষি বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে তার উত্তর দেওয়ার জন্য আমি আপনাদের সাথে আছি। কৃষি অফিসার হিসেবে স্যার আপনারা পাইছি, আর আমাদের শাহেদ কৃষির উপর পড়াশোনা করে আসছে। আসলে আপনাদের দুইজনের কাছ থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে। হ্যাঁ, ঠিক বলেছেন। শাহেদের মতো শিক্ষিত তরুণেরা কৃষিতে যোগ না দিলে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে কারা? কথা ঠিক। দোয়া করবেন। অবশ্যই, দোয়া তো থাকবেই, কিন্তু কৃষিকাজ অত সহজ নয়। মানে সঠিকভাবে করার জন্য অনেক নিয়মকানুন জানতে হয়। স্যার যদি একটু বিস্তারিত বুঝাই কইতেন। এই যেমন ধরো, ভালো বীজ পাওয়ার জন্য রোগ, পোকা ও দাগমুক্ত এবং পরিপুষ্ট বীজ হাত দিয়ে বেছে নিতে হবে। বাছাইকৃত সুস্থ সবল বীজ থেকে উৎপাদিত হবে যে চারা, সেটা হবে গুণগত মানসম্পন্ন এবং ফলনও বৃদ্ধি পাবে। জি স্যার। আরেকটা ব্যাপার, ভালো মানের চারা পাওয়ার জন্য আদর্শ বীজতলা তৈরি করতে হবে। মানে সেচ সুবিধাযুক্ত এবং প্রচুর আলো বাতাস পায় এমন স্থান বীজতলার জন্য নির্বাচন করতে হবে। শুধু তাই নয়, সময় মতো এই বীজতলাগুলো পরিচর্যা করতে হবে। হামিদ ভাই, আজকে নতুন অনেক কিছুই শিখলাম। ঠিকই বলছো রফিক। হ্যাঁ,
এগুলো তো হলো ভালো বীজ ও ভালো চারা পাওয়ার পদ্ধতি। এছাড়াও যে বিষয়টি অতি জরুরি সেটা হলো নিয়ম মেনে সারের ব্যবহার। এই ব্যাপারে ভার্সিটিতে অনেক পড়ছি, কিন্তু নিয়মগুলো যদি আপনি একটু বোঝায় বলতেন। হ্যাঁ, প্রথমে মাটি পরীক্ষা করে মাটি ও ফসলের চাহিদা অনুযায়ী সকল প্রকার সার সঠিক পরিমাণে ব্যবহার করতে হবে। অর্থাৎ পরিমাণে কমও হবে না, আবার বেশিও হবে না, মাত্রা বুঝে। আর মাটি ও ফসলের চাহিদা অনুযায়ী সকল প্রকার সার সঠিক পরিমাণে ব্যবহার করাকেই সুষম সার বলে। স্যার, এই সুষম সার ব্যবহারে কি কি সুবিধা পাবো? তাহলে আপনারা সবাই শোনেন, সুষম সার ব্যবহারের কি কি সুবিধা। সুষম সার ব্যবহারে মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং মাটির উর্বরতা বৃদ্ধি পায়। সুষম সার ব্যবহার করলে সারের অপচয় হয় না এবং উৎপাদন খরচও কমে আসে। সুষম সার ব্যবহার করে চাষাবাদ করলে ফসলের ফলন স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পায়। সুষম সার ব্যবহারে শুধু ফলনই বাড়ে না, ফলনের গুণগত মানও বৃদ্ধি পায়। বাহ, এত উপকার! তাহলে তো সুষম সার ব্যবহার করতেই হয়। হ্যাঁ হ্যাঁ, আমি তো আছি। মাটি পরীক্ষা সহ যে কোনো কৃষিকাজের প্রয়োজনে আপনারা আমার অফিসে চলে আসবেন। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে অধিকাংশ সময়ই আমাদের দেশের কৃষক ভাইরা জমিতে শুধু ইউরিয়া সারই বেশি করে দেয়। এতে করে জমির ফসল অন্যান্য সার, বিশেষ করে পটাশ সারের পুষ্টি উপাদান থেকে বঞ্চিত হয়। ফলে ফসলে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এবং ফলনও কম হয়। স্যার, জমিতে যে পটাশ সারের অভাব হয়েছে কি করে বুঝবো? খুব ভালো প্রশ্ন। দেখেন তাহলে, এই যে দেখেন, জমিতে পটাশিয়ামের অভাবে গাছ সহজে রোগাক্রান্ত হয়, খরা ও ঠান্ডা সহ্য ক্ষমতা কমে যায়, গাঢ় নীল বর্ণের পাতা দেখা যায় এবং গাছ বিকৃত আকার ধারণ করে। দানা জাতীয় শস্য যেমন ধান, গম, ভুট্টা গাছ সহজেই হেলে পড়ে, গাছ বিকৃত আকার ধারণ করে। তাহলে কি স্যার পটাশ সারের অনেক উপকারিতা? হ্যাঁ, অবশ্যই। পটাশিয়াম উদ্ভিদের জন্য খুবই প্রয়োজন। পটাশিয়াম দানা জাতীয় শস্যের কাণ্ড মজবুত ও দৃঢ় করে, ফলে তা ঢলে পড়ার হাত থেকে রক্ষা পায়। পটাশিয়াম গাছকে বলিষ্ঠ ও সুঠাম করে এবং শস্যের পরিমাণ ও গুণাগুণ দুটোই বৃদ্ধি করে। গাছের পানি পরিশোষণ কর্মক্ষমতা বাড়ায় এবং গাছের খরা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পটাশিয়াম গাছের লবণাক্ততা সহ্য ক্ষমতা বাড়ায়। আশা করি পটাশের ব্যাপারটা বুঝলেন তাহলে। স্যার, আপনার কাছে অনেক কিছুই শিখলাম। সামনে আরো অনেক কিছু শেখার আছে, আমি তো আছি। ইয়েস ভাই, খুবই ভালো লাগলো। আজকে তাহলে উঠি। ঠিক আছে, চা খাইতে পারলাম না। আসসালামু আলাইকুম স্যার। আর সাহেব ভাই, আপনি বসেন। তোর ভাই কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? এই তো আছি, আমরা ভালো আছি। ওই দিন কৃষি অফিসার ভাই পটাশ সারের গুণাগুণের কথা বলতেছিল, তাই ভাবলাম আপনার দোকানে গিয়ে দেখি পটাশ সার আছে নাকি। আছে তো সব পটাশ সারই, তা নিবেন কোনটা? বাজারের মধ্যে কোন পটাশ সারটা ভালো হবে? দেখেন শাহেদ ভাই, আপনি শিক্ষিত মানুষ, চাচাই এই কাজ করতো, চাচাই চইলা যাওয়ানোর পর আপনি এই কাজ ধরছেন, এটা খুব ভালো ব্যাপার। ভালো জিনিস চিন্তা আপনার সমস্যা হইব না। ওই চাচা, পটাশ সার নিয়ে আসেন তো দেখি। আর এইটা না, কানাডিয়ান পটাশ নিয়ে আসো। শাহেদ ভাই, এবার নিজের চোখেই দেখেন কোন সারটা ভালো। আমিন ভাই দেখেন। দেখো, আমি দেখতেছি। এটা কানাডিয়ান না? হ্যাঁ, এটা কানাডিয়ান পটাশ সার। অমিত ভাই, দেখছো পার্থক্যটা? বাহ, কানাডিয়ান পটাশ সারটাই তো ভালো, বড় বড় দানা, ঝরঝরে, দানাদার। জি শাহেদ ভাই, কানাডিয়ান পটাশ হলে এই গুণ, দানা বড় হওয়ার কারণে সার ছিটানোর সময় ওরে গিয়ে নষ্ট হয় না এবং গাছের গোড়ায় সহজে পৌঁছে যায়, ফলে সার যথাযথভাবে ফসলের উপকারে কাজ করে। যেই সব কৃষক যাই না বুঝা চাষাবাদ করে, কানাডিয়ান পটাশ ছাড়া না পারতো অন্য কোনো পটাশ নেয় না। বাহ, ভালো বলছেন। কিরে, বুঝলি? হামিদ ভাই, বুঝছেন কোন পটাশ সারটা ভালো বাজারের মধ্যে? কানাডিয়ান পটাশ সার। হ্যাঁ, শোন ভাই, তাহলে আমরা যাই, আর হামিদ ভাই আসলে আপনি কানাডিয়ান পটাশ সারটাই দিয়ে দিন। আচ্ছা হামিদ ভাই, চলো।
কি ব্যাপার, হঠাৎ জরুরি তলব? তলব না দিয়ে উপায় আছে? ব্যাপার কি সেটা বলো। সেটা তো তুমি আমাকে বলবা। আরে হেয়ালি না করে বলো তো কি হয়েছে। তুমি পাওয়ার টিলার কিনলা আর সেটা আমার অন্য মানুষের মুখ থেকে শুনতে হলো। ও এই কথা, আসলে হঠাৎ করে রাহাত চাচার সাথে দেখা হয়ে গেল, উনি আমাকে নিয়ে গেল পাওয়ার টিলার কিনতে। তোমাকে বলার সময়টা কোথায় পেলাম? তাহলে পুরোপুরি চাষাই বনে গেলে। সে তো আর নতুন কিছু না, পড়তেই তো গেলাম চাষবাসের শিক্ষা। তোমার সাথে না কথায় পারা যায় না। ঠিক আছে, আর কথা বলতে হবে না, এখন আমি যাই। তুমি না আমার কাছে আসলেই খালি যাই যাই করো। সাথে কি আর যাই? এখন না গেলে সারা জীবন কথা বলার প্ল্যানটা ভেস্তে যাবে। তাই নাকি? নয়তো কি, এখন যেতে হবে কৃষি অফিসে, নেওয়াজ ভাই খবর দিয়েছে, না হলে সব গোল্লায় যাবে, কপাল খুলে যাবে ওই মফিজের। দেখো ভালো হবে না কিন্তু। এই ঘুঘু তো শিউলির পিছনে আঠার মতো লাগে আছে। এই শাহেদ ঘুঘুর জন্য খুব তাড়াতাড়ি ফাঁদ পাততে হবে। এই শাহেদ ঘুঘু তো চলে যাচ্ছে। এই ঘুঘু, এই যে শাহেদ দেখতেছি, তা শুনলাম আম কিনেছিস, সালা ফেরত আসবি নি? মানে বুঝলাম না। মানে হচ্ছে শুনলাম পাওয়ার টিলার কিনেছিস, তা টাকা ফেরত আসবি নি? ও আচ্ছা, এই কথা। দেখা যাক কি হয়। যদি টাকা ফেরত না আসে তাহলে পাওয়ার টিলার দিয়া করিমন নসিমন কিছু একটা বানাই দিব, দিনে কয়েক ট্রিপ মারলে খাওয়ার পয়সা উঠে যাবে। যাক, তাহলে পরে আর ফাঁদ পাততে হবে না নে, ও নিজে লাফায় ফাঁদে পড়তেছে। যাই চেয়ারম্যান সাহেবরে খবরটা দিয়ে আসি, শাহেদ করিমন নসিমনের ড্রাইভার হতিছে। ওহো হো ওহো হো লা 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 লা। হাতে কলমে সব বুঝাই দিলাম হামিদ ভাই, এখন পারবেন তো? কি যে কও, তুমি আছো না, আর পারমুই। সবুজ মাঠে হবে সবুজ ফলন, স্বপ্ন আমার গায়ে গর্ব জীবন। শিখবো যত জানবো তত, ফসল হবে মনের মতো। ওহো হো ওহো হো নতুন যুগের নতুন ধারায় বদলে যাবে চাষের ফলন। আশায় আছি এবার হবে সুষম সারে সঠিক জীবন। ওহো হো ওহো হো লা 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 ওহো হো। সাহেব ভাই, এ কেমন তামসা? তোমার ফসল তো চায়ের দোকানে ধোয়া তুলতেছে। ও শাহেদ, সবাই কয় যে ফলন তুমি ফলাইছো তা দেখলে চাচাও খুশি হইতো। আমার জন্য দোয়া করবেন সবাই। আমার জমির ভালো ফলন তো শুধু আমার লাভ না, যারা এই জমিতে কাজ করছে তাদের লাভ, তাদের পরিবারের লাভ, আমাদের গ্রামের জন্য বিষয়টা সম্মানীয়। দেখলা, শিক্ষিত মানুষ সবাই হলে কত ভাবে। আর ওই মফিজা ওই তো গাছতলাতে পড়ে থাকবো, কারো পিছনে লাগবো কিন্তু মানুষ হইব না। হ্যালো, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রয়িং। এই ড্রয়িংটা আপনারা চাইলে খুব অল্প সময়ের ভিতরে করে ফেলতে পারবেন, কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই। কিভাবে ড্রয়িংটা করবেন, কি কি রং পেন্সিল লাগবে, এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা প্রত্যেকে দেখে নেবেন।
হুম, হুম, হুম।